এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা যে আমরা খেলি নাই, আমি বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাই। বুলবুল ভাই প্যাথোলজিক্যাল লায়ার, ডক্টর আসিফ নজরুল প্যাথোলজিক্যাল লায়ার। এর আগস্ট থেকে 2026-এর এপ্রিল, মাত্র 20 মাস। এই 20 মাসের মধ্যে 4টা সভাপতি, ভুল শুনছেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 4টা সভাপতি, নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, সবশেষ তামিম ইকবাল। এই যে তামিম ইকবাল, তার উপর কত চ্যালেঞ্জ, সম্ভাবনা কি এবং সামনে কি অপেক্ষা করছে, এসব নিয়ে কথা বলবো আজকে। আমাদের সাথে ক্যাম্পাস টাইমসের মাঠের আড্ডাতে সাথে আছেন নট আউট নোমানের বা ক্রিকেট বিশ্লেষক বলতে পারেন সিনিয়র রিপোর্টার নোমান মোহাম্মদ। নোমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? একটু স্বস্তিতে আছে, মানে বাংলাদেশ ক্রিকেট যেই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই তুলনায় এখন মনে হচ্ছে একটু সেটেল করতে পারে, মানে আমি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বলছি। তারপরও তো তামিমদের এই বোর্ডটা হয়েছে, এটা অ্যাডহক কমিটি হয়েছে, সেটেল পুরোপুরি করব আমি এবং আমরা যখন এই বোর্ডটা ইলেকশন দিবে, তারা 4 বছরের জন্য ইলেক্টেড হবে। এবং এটা যেহেতু আমরা স্বীকার করি বা না করি, দেশের রাজনীতি এগুলোর সাথে একটা সম্পর্ক রয়েছে। দেশে একটা রাজনৈতিক সরকারও মাত্র এসেছে, রাজনৈতিক সরকারের মেয়াদ 5 বছর, ক্রিকেট বোর্ডের মেয়াদ 4 বছর। ক্রিকেট বোর্ডের ইলেকশন যদি এখন থেকে আরও ধরেন 3 মাসের মধ্যে যদি হয়, ওই একই রকম সময়টা থাকবে। সো আশা করছি তখন আমাদের ক্রিকেটটা এখন যেরকম ট্র্যাকের বাইরে চলে গেছে, আবার ট্র্যাকে ফেরানোর ক্ষেত্রে তখন একটুখানি আমরা একটা সুবিধাজনক অবস্থা থাকবে। সেই জন্য একটু আমি একটু সেটেল বলতে পারেন, যে খুব খুশি যাওয়া, খুব একটু স্বস্তি, একটু সেটেল। আমি আরও আলোচনায় আসবো আমরা আসলে কেমন হতে যাচ্ছে, কি হবে। কিন্তু সবশেষ যে আমরা প্রতিক্রিয়া দেখেছি, যে সংসদে আলোচনা হয়েছে এবং একসময় বলা হতো মায়ের দোয়া ক্রিকেট টিম, এখন বলা হচ্ছে যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড। আপনার কিছু মন্তব্য আছে এই সম্পর্কে? বাংলাদেশে থেকে আপনি এই বাস্তবতা অস্বীকার করতে পারবেন না, এটা হচ্ছে গিয়ে রিয়েলিটি। আমরা একটা কথা খুব বলার জন্য বলি বলে আমার কাছে মনে হয় আমরা বুঝে বা না বুঝে হাত তেলে দিই, যে কি খেলাধুলোকে রাজনীতির বাইরে রাখা উচিত বা রাখতে হবে। আমাদের এখানেও আপনি মানে এর মধ্যেও শুনেছেন, সামনেও আরো অনেক শুনবেন, বাইরেও অনেক শুনবেন। এই যে ধরেন ইন্ডিয়া পাকিস্তানের অনেক আলোচনায় তখনও বলা হয় যে না, স্পোর্টস এবং পলিটিক্স আলাদা করা উচিত। পলিটিক্সের বাইরে কিছু নাই, সো আপনি এটা চাইলেও আলাদা করতে পারবেন না। জিনিসটা হচ্ছে কি, যে আপনি এই পলিটিসাইজ কতটা করবেন সেইটাই স্পোর্টস প্রভাবিত হবে কিনা, প্রভাবিত হলেও ক্ষতি নেই, ক্ষতিগ্রস্ত হবে কিনা। ধরেন নাজমুল হাসান পাপন ভাই যখন ছিলেন, ধরেন লোটাস কামাল ভাই যখন ছিলেন, ধরেন আলিয়াসগোল লবি ভাইরা যখন ছিলেন, তারা সরকারে খুবই একটা প্রভাবশালী অবস্থানে ছিলেন। তারা কোনো একটা কিছু চাইলে গভর্নমেন্টের কাছ থেকে অনেক রকম বিষয় থাকে, সেটা তারা খুব সহজে পেয়ে যেতেন। অনেক কিছু এখানে পলিটিসাইজও হয়েছে, কিন্তু আমি বলছি যে গভর্নমেন্টের সাথে সেই সম্পর্কের জায়গাটা যদি থাকে, তখন অনেক কাজ অনেক সহজও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এই যে অ্যাডহক কমিটিটা তৈরি করা হয়েছে, সেখানে 3-4 জন রয়েছেন যাদের আপনি বলতে পারেন যে না, তাদের তো স্পোর্টিং ব্যাকগ্রাউন্ড আছে। আপনি কাগজে কলমে বলতে পারেন না, এই ক্লাবের কাউন্সিলর, না এ তো ইলেকশন করতে চেয়েছো। কিন্তু এন্ড অফ দ্য ডে যে তাদের মূল পরিচয় হচ্ছে গিয়ে স্পোর্টসে আসার ক্ষেত্রে যে আমি ওনার ছেলে বা আমি ওনার ওয়াইফ, এই তো সঠিক বাস্তব। কিন্তু এই বোর্ডটার কাজটাও আমাদের বুঝতে হবে। আপনি যখন 11 জনে 4 জন এরকম হয়, তখন সংখ্যাটা আপনার মানে বেশি, ঠিক আছে, কিন্তু তাতে একটা ইলেকশন করতে এসছে। যদি এরকম হয় 25 জনের যে ক্রিকেট বোর্ডটা হবে ভবিষ্যতে ইলেকশনের প্রেক্ষিতে, এই রেশিও অনুযায়ী যদি আমি দেখি যে 25 জনের মধ্যে 12 জন বা 10 জন হচ্ছে গিয়ে এরকম মন্ত্রী, এমপি, তাদের সন্তান, স্ত্রী, বাবা, চাচা, তখন হয়তো একটা বড় প্রশ্নের জায়গা তৈরি হতে পারে। কিন্তু আমার কাছে এখন এটা নট এ বিগ ডিল। নোমান ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলা হয়, কিন্তু আমরা যদি দেখি ভারত, পাকিস্তান, সব জায়গাতেই তো পলিটিক্স আছে এবং আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকেও বেশি আছে। এটা সাবকন্টিনেন্টের বাস্তবতা, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এটা ইন্ডিয়াতে যেরকম আপনার জয়সার কথা আমরা বলছি, যুগে যুগে তাই হয়ে আসছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশের রাষ্ট্র ক্ষমতা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সেম থিং হ্যাপেন্স। বরং বাংলাদেশে আরও এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা, ব্যাড ইনফ্লুয়েন্সটা আমি বলবো কম, রাইট, আমার কাছে মনে হয়। এটা আমার এত বছর মাঠের সাংবাদিকতা আমার মনে হয়। কারণ ক্রিকেটটা এন্ড অফ দ্য ডে গিয়ে আমাদের এখানে একটা অনেক
মানে একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। ধরেন পাপন ভাই আমি একদম এটা জেনেই বলছি, আমি সেটা ধরেন আই হার্ড ইট ফ্রম দ্য হর্সেস মাউথ। ধরেন পাপন ভাই আমাকে বলেছেন যে তিনি এর আগেও তাকে 2 বার মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছে, সেটি স্পোর্টস মিনিস্টার না, অন্য মন্ত্রিত্ব। পাপন ভাইয়ের অন্য ফিল্ডে তো তার দক্ষতার জায়গা রয়েছে, তিনি সেটা অ্যাকসেপ্ট করেন নাই। এখন তিনি করেন নাই, তিনি বলছেন ক্রিকেটের প্রতি ভালোবেসে। আপনি যদি এইভাবেও দেখেন যে না ঠিক আছে, ক্রিকেটে এক্সপোজার অনেক বেশি, আমাদের এখানে তখন ক্রিকেটে অনেক সাফল্য পাচ্ছিল, ফলে মিডিয়ার সঙ্গে ইন্টারাকশন অনেক বেশি, আপনি সেভাবেও যদি চিন্তা করে দেখেন তাহলেও তো এইখানটাতে আপনার ওই জায়গাটা থাকবে না। বাইরের আপনি যে বলছেন শ্রীলঙ্কার বলেন, ইন্ডিয়া বলেন, আপনার পাকিস্তান বলেন, সেই জায়গাগুলোতে এগুলো বরং আরও অনেক প্রকটভাবে থাকে। ফলে আমার কাছে, আমি সিরিয়াসলি বলছি, সংসদে আলোচনা হয়েছে, এটা নিয়ে মানুষ কথাবার্তা বলেছে, আমার কাছে বরং ভালোই লাগছে। ঠিক আছে, ক্রিকেট আবার মানুষের কথায় কথায় আসুক, ক্রিকেট আবার মানুষের আলোচনায় আসুক, ক্রিকেট আবার মানুষের আবেগে আসুক, ক্রিকেট আবার মানুষের ভালোবাসার জায়গাটাতে আসুক। যেইটা আমার মনে হয় যে মিসিং গত 1 বছর 1.5 বছর, আমরা মাঠের ক্রিকেট, মাঠের যে আমাদের সাকসেস, সেইটাকেও আমরা সেলিব্রেট করি না। আপনি দেখেন মাঝার কিছুদিন আগে যে আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলাম, আপনি কয়টাই স্পেশাল স্টোরি করেছেন? নেই। কোন পত্রিকা করেছে? মানুষ কিভাবে সেলিব্রেট করেছে? কারণ আমাদেরকে গত 1.5 বছর, আমরা পলিটিক্সে একটা কথা শুনি যে বিরাজনীতিকরণ। আমার মনে হয়েছে যে গত 6 মাস, 1 বছর 1.5 বছরে আমাদেরকে মানে ক্রিকেট থেকে ক্রিকেট বিমুখ করে ফেলার এক ধরনের একটা চেষ্টা, একটা সংঘবদ্ধ চেষ্টা সেটা হয়েছে, এবং টু সাম এক্সটেন্ট তারা সেটাতে সফল। এখন সেইখানটাতে যদি আমি এই অ্যাডহক কমিটির উপর আমার যে বিরাট কোনো আশা ভরসা আছে সেটা না, কিন্তু তাদের মূল কাজ ইলেকশনের পর যেই বিসিবিটা আসবে, তারা যদি মানুষের সঙ্গে, পিপলের সঙ্গে সেই কানেকশনটা আবার ফিরিয়ে আনতে পারেন, সেটাই হবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড়। আপনি যেটা বললেন, আমি নিজেও তো অনেক জায়গায় কাজ করেছি, দেখেছি। সেখানে একটা বিষয় সবসময় মাথায় এসেছে, এই যে আমরা জিতলাম বা ক্রিকেটের মাঝে রাখা, সেটা আমরা পারিনি, এবং ক্রিকেটারদেরকেও দূরে ঠেলে দেওয়া হচ্ছে। মানে আর্থিক বিষয় নিয়ে কথা বলে, বিভিন্ন দূরত্ব তৈরি করে, যে ক্রিকেটাররা যে ডিরেক্টরে দেখতে পারতেন না, তাদেরকে সাবেক সভাপতি মানে আমিরুল ইসলাম বুলবুল আরও বলেছেন যে সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো, তা ওনাকে পদত্যাগ করানোর কথা বলে একদিন পরে আবার ওনাকে গলা জড়িয়ে ধরে আবার ওনাকে পদে বহাল রাখা হয়েছে। এই যে ক্রিকেটটাকে দূরে সরে দেয়া, প্লেয়ারদের দূরে সরে দেয়া, তারপর সাংবাদিকদের দূরে সরে দেয়া, মানে বোর্ড তো শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ খেলা নয় বা ডোমেস্টিকেও মানে কোনো ম্যাচ রাখতে পারেন, এটাই নয়। এই যে দূরত্বগুলো তৈরি হয়েছে, এটা আপনি কীভাবে দেখেন? এটা কি মানে কোনোভাবেই দ্রুত সমাধান সম্ভব, এটা যেভাবে তৈরি হয়েছে দর্শক মনের মধ্যে? এটা ডেলিভারেটলি করা হয়েছে। আমি টাইম এন্ড এগেইন এটা বলছি, বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই, এটা হচ্ছে কি আলটিমেট। কিন্তু আমি আমার প্ল্যাটফর্ম থেকে এটা গত 1 বছর 1.5 বছর ধরে বলছি। লেটস আমি আপনাকে একটা উদাহরণ দিই। তখন হামজা চৌধুরী বাংলাদেশে আসলেন, আমাদের ফুটবল একটা হাইপ তৈরি হলো, হামজা আমাদের এখন ফুটবল ছাড়া আমাদের কোনো কিছু নাই। তখন যদি আপনার সোশ্যাল মিডিয়াটা আপনার যদি মনে থাকে, তখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর এই ধরনের কমেন্টস এসছে, সংঘবদ্ধ কমেন্টস এসছে যে ক্রিকেট আমাদেরকে কি দিয়েছে, ফলে আমরা সবাই এখন ফুটবল পছন্দ করব। ক্রিকেটে আমাদের কোনো স্টার নাই, হামজা আমাদের সুপারস্টার। ক্রিকেটে সাকিব তামিমরা এরা আর কি, কয়টা দেশ ক্রিকেট খেলে, হামজা এফএ কাপ জয়ী। এটা কিন্তু হামজাকে ভালোবেসে করে নাই, এটা বাংলাদেশ ফুটবলকেও ভালোবেসে করে নাই, এটা করেছে ক্রিকেটটাকে আন্ডারমাইন করার জন্য। কারণ তারা জানে ক্রিকেটটা যদি শেষ হয়ে যায়, দ্যাট ডাজন্ট মিন ফুটবলটা উপরে উঠে যাবে, উঠবেও না। ফুটবলের প্যাটার্ন আপনার ক্লাব কেন্দ্রিক। ফুটবল ন্যাশনাল টিমে হামজা চৌধুরী কেন, আমাদের টিমে যদি ধরেন মানে মেসি, রোনালদো, নেইমারকে এনে খেলান, বাই বছরে আমরা ফিফা উইন্ডোতে ম্যাচটা সব মিলিয়ে আমরা কয়টা 10টা খেলি, তো সেটা তো হবে না। ফুটবলের প্যাটার্নটা হচ্ছে গিয়ে উইকেন্ড উইক আউটে আপনি খেলবেন, আপনার ক্লাব ফুটবল যতদিন না রিভাইভ করে ততদিন হবে না। কিন্তু ওইটা বলে যেটা হয়েছে, ক্রিকেটটাকে মানুষের মন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে বলা হয় যে আমরা কি জিতেছি, আমাদেরকে এই যে আপনার এম নাজমুলের কথা বললেন যে তাদেরকে আমরা কোটি কোটি টাকা দিই, আমরা তার ফেরত আনি নাই, আমরা তো আর কোনো বৈশ্বিক শিরোপা জিতে নাই। বৈশ্বিক শিরোপা বা শিরোপা একটা মানদণ্ড অবশ্যই, কিন্তু তাহলে তো ভাই পৃথিবীর জনপ্রিয়তম খেলা ফুটবল ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত জিতেছে তো প্রবাবলি 8টা দেশ। 8টা দেশের বাইরে ফিফার সদস্য আছে মানে 211টা, তাহলে 203 দেশে কি খেলা বন্ধ করে দিবে? খেলবে না। তো আপনার ওইটা কোনো মানদণ্ড না বিষয়টা। বা ধরেন আমাদের সাকিব তামিম, আমরা ফুটবলে আমাদের ক্রিকেটের স্বর্ণ সময় বা আমাদের সবচেয়ে সাফল্যের সময় বলে ধরেন 2015 থেকে 2019। হ্যাঁ ঠিক আছে, আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি, আমরা জিততে পারিনি, আমরা দ্বিপাক্ষিক সিরিজগুলো জিতেছি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের ওই বড় শিরোপা নেই। না থাকলে কি এটা ফুটবল, বাংলাদেশ ফুটবলের সবচেয়ে স্বর্ণ সময় কোনটা? 70s, 80s, মিড 90s পর্যন্ত। তখন পর্যন্ত তো আমরা এফএ কাপ বলছি, আমরা তো সাব গেমসই আমরা জিতি না। তো
তো কি হচ্ছে, সেটা আমাদের স্বর্ণ সময় ছিল না। সো আপনি যখন ফুটবলটাকে ভালো, আমি ফুটবল একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা ফুটবল ভালোবেসে তারা করেনি, তারা করেছেন যে এইটা ক্রিকেটটাকে ডাউন করার জন্য, এবং সেই জায়গাটাতে তারা অনেকাংশে সফল। এবং আমি মনে করি যে এইটা যদি এই অ্যাডহক কমিটি কাজটা শুরু করতে পারে, কিন্তু ফাইনাল দায়িত্বটা নির্বাচিত যে ক্রিকেট বোর্ড হবে তাদের, তারা যদি মানুষের সঙ্গে ক্রিকেটারদের এই স্পার্কটা যদি আবার ফিরিয়ে আনতে পারে, এই কানেকশনটা যদি ফিরিয়ে আনতে পারে, সেটা হবে। ওই সময়টা আলোচনা শুরু হয়েছিল, সাকিব এত কিছু করেছে বাংলাদেশের জন্য, মানে ওয়ার্ল্ডের বেস্টদের মধ্যে একজন, কিন্তু তারপরেও হামজা আসার আগে বলা শুরু হয়েছিল যে বাংলাদেশের সেরা স্পোর্টস পার্সন হচ্ছে হামজা। এটা কেন করা হয়েছিল? শোনেন মাজার, আমার কিন্তু কোনো আপত্তির জায়গা নাই, এই ডিবেট তো হবে, আলোচনা হবে, মজা হবে, ব্যান্টার হবে, ফুটবল ক্রিকেট মারামারি হবে, কিন্তু আমার প্রবলেম যেটা সেটা হচ্ছে কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই রাইট। আমি যেহেতু অনলাইন স্পেসে কাজ করি, আমি যেহেতু অলমোস্ট 24/7 আমি অনলাইনেই থাকি, সো আমি প্যাটার্ন বুঝি মানুষের কোন মানে মানে কমেন্টসটা কতগুলো আইডি থেকে কিভাবে একই রকম কমেন্টস আসছে সেইটা আমি প্যাটার্নটা বুঝতে পারি। সো সেই প্যাটার্নটা ধরেই হামজার ওই সময়ে আমি আমার কন্টেন্ট, অনেকগুলো কন্টেন্টে এটা আমি বলেছি, আমি আমার লাইভে বলেছি যে এটা কিন্তু হামজাকে ভালোবেসে না। ওই লোকগুলো, যেই লোকগুলো হামজাকে এত প্রমোট করেছে, হামজা চলে যাওয়ার পর কি তারা মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছে? বাংলাদেশ এই যে এখন যে খেলাটা পেশাদার লিগে কারা টপে আছে বলতে পারবে? বলতে পারবে না। কারা টপ স্কোরার বলতে পারেন? কে কোন টিমে খেলে বলতে পারেন? পারেন না। তাদের প্রয়োজনও নাই, তাদের কাজ ছিল ক্রিকেটকে ডাউন করা, সেই কাজটা তারা করতে পেরেছেন। আই জাস্ট হোপ যে এইটা এখনকার ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সামনে যারা আসবেন তারা সেটা বুঝতে পারবেন। এবং আমি ওই জায়গাটাতে আসার জায়গা দেখি, যেটা ফার্স্ট প্রেস কনফারেন্সে তামিম ইকবাল, এই অ্যাডহক কমিটির যিনি হচ্ছে গিয়ে চিফ, তিনি যখন বলেন যে ক্রিকেটের সেই আমাদের যেই ইয়েটা, মানে ওই যে ইমেজটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই, রেপুটেশনটা আমরা পুনরুদ্ধার করতে চাই, সেইটা আমাকে আশা দেয়। আমার মনে হয় যে তারা প্রবাবলি তারা সমস্যার কোন জায়গাটায় আছে সেটা তারা প্রবাবলি বুঝতে পারছে। মানে একটা রোগ ঠিক করার আগে তো ধরতে হবে রোগটা কি, করতে হবে। রাইট, মানে যেমন হচ্ছে যে কথা বলেছেন যে ক্রিকেটার হোক, ক্রিকেট বোর্ডের কাজ করে তারা যেন গর্ব করে বলতে পারে যে ক্রিকেট বোর্ডে একসময় কাজ করতে আমি বলতাম, সেটা যেন ফিরিয়ে আনতে পারি। নন ভাই, মানে চ্যালেঞ্জ তো অনেক থাকে, মানে মনে হয় 10 মাস ছিলেন বুলুল ভাই, এর আগে 9 মাস ছিলেন ফারুক ভাই, এবং ওই সময়টা অনেকেই ঠিকমতো কাজ করতে পারেনি। অনেকে বলা হয় যে ফারুক ভাই নিজের মতো কাজ করতে পারেনি বলে ওনাকে ছাড়তে হয়েছে। বুলুল ভাই আবার নিজের মতো কাজ করতে চাননি, হয়তো বা বারবার বিভিন্ন জায়গায় কথা বলেছেন, তারপর কাজ করেছেন। এই যে প্রায় 1.5 মাসের বেশি সময়টা যা হয়েছে, এরপরে ওই ভাবমূর্তি যেটা আমি বলেছেন যে আমরা ব্যাক করাতে চাই, এটা এত সহজ হয়? মানে 3 মাসে অনেক কাজ, নির্বাচন দেয়া প্রক্রিয়া হয়তো 1 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, সাথে কিছু জায়গায় ব্যাক করাতে হবে, এটা কত বড় চ্যালেঞ্জ আপনার কাছে? অবশ্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমি যদি তামিম ইকবাল হতাম, আমি যদি এই অ্যাডহক কমিটির 11 জন সদস্য হতাম, এদের মধ্যে অনেকেই ইলেকশন করবেন, আমরা এখন এটা সেফলি বলতে পারি। তামিম নিজেও প্রেস কনফারেন্সে বলেছেন নেক্সট ইলেকশনটা তামিম করবেন, তামিম বোর্ড প্রেসিডেন্ট হতে চান, ঠিক আছে? আমি যদি তার জায়গায় থাকতাম বা তার অ্যাডহক কমিটিতে থাকতাম, তাহলে আমি 3 মাসের জায়গায় আমি ইলেকশনটা দিতে চাইতাম 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে। পারবো না 7 দিনের মধ্যে, কিন্তু আমি বলছি যে আমি ইলেকশনটা যত দ্রুত সম্ভব কাউন্সিলর লিস্ট করে, ভোটার লিস্ট করে, নির্বাচন কমিশন তৈরি করে, যত রকম এখানে গঠনতন্ত্র যা যা কিছু আছে সবকিছু করে ইলেকশনটা দ্রুততম সময়ের মধ্যে আমি দিতে চাইতাম। তারপরে যারা আসেন তারা আসেন, যারা পূর্ণাঙ্গ কমিটি আসলে তারা একটা সেটেলড কমিটি হবে, এবং তারা তখন জানবেন যে যেহেতু গভর্নমেন্টের ব্যাকিং আছে, ফলে তারা নেক্সট 4 ইয়ার্স তারা এক ধরনের থাকছেন এবং তারা একটা কাজ করতে পারবেন নিশ্চিন্তে। সেইটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ। ফলে আমি মনে করি যে এই অ্যাডহক কমিটির অন্য অনেক কাজ তারা করবেন, রুটিন ওয়ার্ক করবেন, কিছু রুটিনের বাইরে যেও তারা কাজ করবেন, কিন্তু আমি মনে করি তাদের মূল কাজ, ফোকাস, প্রায়োরিটির জায়গাটা হওয়া উচিত ইলেকশন এবং ASAP, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা দিতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি যদি এটা করতে পারেন, দেন তারপরে তাদের জন্য আসলে প্ল্যানিং করাটা অনেক মানে সহজ হবে তুলনামূলক। এই মানে যে কমিটিটা হয়েছে, কিছু আছেন যারা ফার্স্ট টাইম এসেছেন, কিছু এক্সপিরিয়েন্স আছেন, ক্রিকেটার রয়েছেন, নান্নু ভাই সেখানে রয়েছেন, তো আপনার কি মনে হয় যে কাদের বড় রোল প্লে করতে হবে এখানে? অবশ্যই মানে একজন তো আর হয় না, বাট একটা নির্দেশনা দরকার হয়। আপনার কি মনে হয়, ফাহিম সিনহা এখানে আছেন, আগে লং টাইম কাজ করেছেন, তো আপনার কি মনে হয় যে কাদের ঘাড়ের উপর দায়িত্বটা বেশি? দেখেন মাজার, এখানে ইনপুট দেওয়ার সবারই রয়েছে, মাত্র 11 জনের একটা কমিটি, এবং আমি বলছি যে এই 11 জনের যদি মূল ফোকাসের জায়গাটা হয় যে না আমরা ইলেকশনটাই করতে চাই, অবশ্যই এখানে দায়িত্ব ভাগাভাগি, এটাই হওয়া উচিত। আমি মনে করি এটাই হওয়া উচিত। অবশ্যই দায়িত্ব ভাগাভাগি হবে,
আমি ক্রিকঅপস দেখলাম, আমি ডেভেলপমেন্ট দেখলাম, এখানে আন্ডার 19 দেখলাম, এখানে গ্রাউন্ডস দেখলাম, এগুলো তো হবেই, সেগুলো ওই অনুযায়ী কাজ হবে। কিন্তু আমি বলছি ওগুলোতে আপনি খুব লং টার্ম কোনো কিছু করতে পারবেন না। বরং এইখানে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু তার জায়গা থেকে ইনপুট দেওয়ার মতো রয়েছে। দেন আপনি ফাহিম ভাইয়ের কথা বলেন, ফাহিম ভাই এই ক্রিকেট বোর্ডে তিনি ছিলেন, সো তিনি জানেন যে ক্রিকেট বোর্ড কিভাবে ওয়ার্কআউট করে, ফলে তার জন্য এটা ইলেকশনের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেইটা তিনি তামিমকে অনেক ভালোভাবে গাইড করতে পারবেন। তো মাথায় রাখতে হবে যে তামিম কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম তিনি বোর্ডে এসেছেন। বা ধরেন সালমান ইসমানি ভাই, তিনি তো হচ্ছে ক্রিকেট বোর্ডে ছিলেন, তিনি এটা জানেন। রফিকুল ইসলাম বাবু ভাই, তিনি এটা জানেন। সো যারা আগে বোর্ডে ছিলেন আমি মনে করি যে তাদের এখানে রোলটা গুরুত্বপূর্ণ। বাট অ্যাট দ্য সেম টাইম যখন ফ্রেশ ব্লাড আসে, ফ্রেশ আইডিয়া চলে আসে, এবং তাদের ওই জায়গাটাতেও কিন্তু আসলে ঠিক আছে কখনো বোর্ডে কাজ করিনি অত তার কথা শোনা দরকার, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে এখানে ইনপুট দেবার মতো অনেকে রয়েছে, এবং তাদের কাছ থেকে বরং আউট অফ দ্য বক্স অনেক ভাবনার জায়গাটা চলে আসতে পারে, যেইটা প্রবাবলি আমরা সবসময় ক্রিকেটের মধ্যে থাকি বা যারা সবসময় ক্রিকেটের মধ্যে থাকেন তারা হয়তো ওইভাবে ভাবেন না। এইখানে একেবারে যে হয়তো ক্রিকেটের সঙ্গে ওই রকম ভাবনার জায়গাটা নাই, নয় আমাদের এখানে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, তাকে আমরা প্রধান পরিচয় হিসেবে আমরা মিডিয়াও পোর্ট্রে করছি যে একজন সংসদ সদস্য, তার স্ত্রী, কিন্তু তিনি নিজেও তো একজন ব্যারিস্টার, তার নিজেরও তো একটা ক্যারিয়ার রয়েছে, তার নিজের একটা বোধ রয়েছে, এবং তিনি তার ওই আউট অফ দ্য বক্স একটা ভাবনা ক্রিকেট বোর্ডে থ্রো করতে পারেন, যেটা আসলে খুব ভালোভাবে ওয়ার্কআউট করতে পারে। ইউ নেভার নো। তো আমাদের এখানে প্রত্যেকেই সেই কাজের স্পেসটা দিতে হবে, এবং সেই স্পেসটা অবভিয়াসলি 11 সদস্যের একটা বোর্ড মানে একটা কমিটি, সেই স্পেসটা তো দেওয়া হবেই। সো সেটা হবে, কিন্তু আমার কথা হচ্ছে কি এই কমিটি আমার কোনো লং টার্ম ডেভেলপমেন্টের এর কাছে এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করি না যে ওরা বলে দেবে যে আমরা 5টা স্টেডিয়াম করব, ওরা বলে দেবে যে না আমাদের উইকেট এরকম হয়ে যাবে। আমি এদের কাছ থেকে এক্সপেক্ট করি যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেওয়া, নির্বাচিত বোর্ডের কাছে তখন আমার এক্সপেকটেশন থাকবে। নোমান ভাই, সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি শব্দ শুনেছি আমরা দালাল, মানে সেটা হচ্ছে ক্রিকেটার, কোয়াব, আপনি নিজে, আমিও শুনেছি বিভিন্ন জায়গায়। মানে আগে যে বোর্ড ছিল সেই বোর্ডের পক্ষে খুব একটা মানুষকে দেখা যায়নি, কিন্তু যখন কথা এসেছে যে বুলবুল চলে গেলে তামিম আসবে, তখন একটা ভাগ তৈরি হয়ে গেছে। মানে বুলবুল বিদায় হলে অনেক সমস্যা নেই, কিন্তু তামিম আসলে সমস্যা আছে। মানে এই জিনিসটা তামিমের কতটা মানে চ্যালেঞ্জিং হবে, বাট তামিমের কি করার আছে? দেখেন, আমি প্রথম থেকেই আমি যে কথাটা বলছি বা আমি এটা বিশ্বাস করি, এটা ক্রিকেট ওই যে বিরাজনীতিকরণের মতো এখানে ক্রিকেট বিমুখীকরণের একটা প্রজেক্ট ওটা এখনো চলছে, এবার চলবে, অবভিয়াসলি চলছে এবং অবভিয়াসলি চলবে। আপনি গতকালকে তামিম দায়িত্ব নেওয়ার পর, এই বোর্ড ভেঙে দেওয়ার পর কারা কারা প্রতিক্রিয়া দেখিয়েছে আপনি দেখেন। সোশ্যাল মিডিয়াতে কারা প্রমিনেন্ট কোন ফিগারগুলো প্রতিক্রিয়া দেখেছে, কোন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখেছে, সংসদে আজকে কারা প্রশ্ন তুলেছে, আপনি পাজল মিলালে এটা বুঝতে পারবেন ক্রিকেটটা কাদের প্রবলেম সেটা বোঝা যায়। কারণ ক্রিকেট হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা ন্যাশনাল ইউনিটির জায়গা। বাংলাদেশের এই মাঝখানের গত 1 বছর 1.5 বছর 2 বছরে বাংলাদেশে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশে এখন গান হয় না, কনসার্ট হয় না, প্রোগ্রাম হয় না, নৃত্যানুষ্ঠান হয় না, করতে গেলে হচ্ছে গিয়ে অনেক রকম বাধার মুখে পড়তে হয়, আমরা জানি। সো ক্রিকেটটাতে সবাই একসাথে আসেন, সো সেই ক্রিকেটটাকে যদি ভেঙে দেওয়া যায়, এবং সেইখানটাতে খুব ভালো ভালো কিছু জিনিস রয়েছে, আপনি যেমন বললেন যে শব্দটার কথা, ঠিক তেমনিভাবে হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নাজমুল ইসলাম, তিনি বলছেন হচ্ছে গিয়ে তামিম ভারতীয় এজেন্ট, তারপরে তিনি সেটা ডিফেন্ড করছেন যে না আমি যদি বাংলায় বলতাম তাহলে কি ভালো হতো, পরীক্ষিত মানে, এবং সেইটা হচ্ছে গিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি বলছেন, কারণ তিনি জানেন খেলোয়াড়রা যতই আন্দোলন করুন, একদিনের খেলা বন্ধ রাখুন না কেন, তাকে ক্রিকেট বোর্ড থেকে সরানোর ক্ষমতা আমিনুল ইসলাম বুলবুলদের নাই। বরং তারা যদি চান বুলবুল ভাইকে সরে যেতে হতো। ফলে তিনি তার ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি এই কাজগুলো করেছেন। আমি ইন্টারভিউ করেছি ধরেন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন আমাকে এই কথা বলেছেন যে ভাই এনারা আসছেন ক্রিকেট ধ্বংস করার জন্য, এইটা তাদের এজেন্ডা, এটা একের পর এক সবকিছু আমরা বুঝি মিলিয়ে সেটা আমরা বুঝতে পারি। সবচেয়ে স্যাড যেটা আমার লাগে, ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পোস্টটা হচ্ছে একটা রাজনৈতিক পদ, তো অনেক দিন ছিল, অনেকেই ছিলেন না রাজনৈতিক ব্যক্তিত্ব, ধরেন ইভেন পাপন ভাই এসেও যদি ক্রিকেট বিমুখীকরণ প্রজেক্ট তিনি হাতে নিতেন, তাইলে আমি অতটা কষ্ট পাইতাম না যতটা কষ্ট পাই যখন বুলবুল ভাইরা নেন। এবং বুলবুল ভাইটার কোনো ভিকটিম না, বুলবুল ভাইয়ের একটা পার্ট, বুলবুল ভাই এটার পার্ট। আমি রাজনীতির কারণে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারি নাই, ফলে হচ্ছে গিয়ে ভাই আমার মাইনা নিতে হয়েছে, নো, এটা বলে আপনি পার পেতে পারেন না, আপনি রিজাইন করতেন। বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, আমি এটা মেনে নিতে পারছি না, কিন্তু যেহেতু এটা গভর্নমেন্ট ডিসিশন, এর বিরুদ্ধে যে আমি কি করবো, বুলবুল ভাইকে এখন জোর করে আমাদের টিমকে প্লেনে উঠাই দিতে পারবেন না। বুলবুল ভাই কি পারতেন, রিজাইন করতে পারতেন।
বাংলাদেশের ক্রিকেটারদেরকে ফর্মার আমাদের ক্যাপ্টেন তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছেন তার এক কলিগ। তিনি বাংলাদেশের সকল ক্রিকেটারকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তাদেরকে টাকা দেয়, সেই টাকাটা মনে হচ্ছে নিজের পকেট থেকে এনে দেন। বুলবুল ভাই তাকে ক্রিকেট বোর্ড থেকে রিমুভ করতে পারেন নাই। আমি বলছি বুলবুল ভাইয়ের ক্ষমতা ছিল না। বুলবুল ভাইয়ের ক্ষমতা কি ছিল? আমি সরে গেলাম। আমি তাকে পারি নাই, কিন্তু আমি সরে গেলাম। আমি ক্রিকেটারদের অপমানটা আমার গায়ে লাগলো, সেটা তো তিনি করেন নাই। যখন করেন নাই তখন তিনি এটার পার্ট, তখন তিনি এই মানে সার্কামস্টেন্সিয়াল ভিকটিম, তিনি এই কথা বললে আমি এটা মানবো না। আমি বলবো যে এটা তিনি পার্ট। আপনার মুখে অনেকবারই মানে সাবেক সভাপতি মানে নাজমুল হাসান পাপনের কথা বারবার আসছে। মানে আমাদের এইসব দেখার পরে মনে হচ্ছে তিনি ভালো ছিলেন, মানে মনে হচ্ছে খুবই ট্র্যাজিক, খুবই ট্র্যাজিক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবং পাপন ভাই সত্যি ভালো ছিলেন, এবং আমি একই সঙ্গে বলছি এটা খুবই ট্র্যাজিক। ওকে, কারণ পাপন ভাইয়ের, শোনেন, বুলবুল ভাইয়ের যত সমালোচনা আমরা করেছি, পাপন ভাইয়ের র্যান্ডম, পাপন ভাইয়ের যে টাইমটা, হ্যাঁ তখন সোশ্যাল মিডিয়ার শুরুর দিকে হয়তো এত প্রমিনেন্ট ছিল না, তাতে যদি রেশিও ধরেন, পাপন ভাই 2012 থেকে 2024 যে 12 বছর যে বোর্ডে ছিলেন, র্যান্ডমলি যে কোনো এক সপ্তাহের আপনি তখনকার মেমোরি রিকল করেন, পত্রিকা দেখেন, টেলিভিশনে আপনাদের আর্কাইভে যায় দেখেন, পাপন ভাইয়ের যে কোনো এক সপ্তাহে আমরা তার চেয়ে বেশি সমালোচনা করেছি। আমরা করেছি না, অনেক করেছি। তো কি হয়েছে? আমরা তো করেছি, কিন্তু সেইটাতে কি পাপন ভাইয়ের মানে কোন অপরাধের জায়গাটা কি? তিনি ক্রিকেটটাকে এত বছর যখন ছিলেন একটা স্টেডি ভিত্তির উপরে দাঁড় করিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে তার সময় যে আমরা সবচেয়ে বেশি সাফল্য পেয়েছি সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এবং ট্রাজিক যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্রিকেটের এই সবচেয়ে খারাপ সময়গুলো আসলো ফারুক ভাইয়ের সময়, বুলবুল ভাইয়ের সময়। ফলে তামিম ইকবাল যখন এখন অ্যাডহক কমিটিতে আছেন এবং ভবিষ্যতে বোর্ড প্রেসিডেন্ট হবেন, তিনি কেমন করবেন সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আমরা সবসময় ভেবেছি, মনে করেছি, বিশ্বাস করেছি যে ক্রিকেটাররা যদি দায়িত্বে আসেন তাহলে খুব ভালো হবে। হয় নাই তো, হয় নাই তো, মানে যে যেই কারণেই হোক না কেন হয় নাই, এটা হচ্ছে গিয়ে বাস্তবতা। রাইট। এবং আপনি কি মনে করেন যে আমি ধরেন এইটা আমার খুব কমন একটা, আপনি কি মনে করেন, ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করি, যেই বাস্তবতাগুলো ছিল সেম বাস্তবতাগুলো, রাজনৈতিক বাস্তবতা আছে, সামনে ইলেকশনের বাস্তবতা আছে, ন্যাশনাল ইলেকশনের বাস্তবতা আছে, নাজমুল হাসান পাপন ভাই যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকতেন, বাংলাদেশ কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতো নাকি খেলতো না? খেলতো। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতো, এটা অলমোস্ট 100% মানুষ বিশ্বাস করে। তাইলে আপনি আমাকে বলেন যে বুলবুল ভাই খেলাইতে পারেন নাই, সরে জানি কেন? একটা আমার যেহেতু আমাকে বললেন, একটা বিষয় আমার মনে পড়ে এখনো, যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া আসলো না বাংলাদেশে, ওই সময়টা তো একটা সিকিউরিটি কনসার্ন ছিল। ওই সময় নাজমুল হাসান পাপন তো সরাসরি যারা প্রতিনিধি দল এসেছিল তারা, তিনি কথা বলেছেন, সাথে ওই সময় যারা দায়িত্বে ছিলেন উচ্চ পর্যায়ে অথবা সিকিউরিটি হোক, সবার সাথে দেখা করে দিয়েছেন, কথা বলেছেন, সর্বোচ্চ চেষ্টা করে এনেছেন। মানে চেষ্টা করা, আমরা বলিনি যে বুলবুল ভাইকে খেলাতেই হবে, অন্তত আপনি বলেন রিজেনও না করতো, বাট চেষ্টা তো করতে পারতো। উনি তো একটা বলতে পারতেন একটা বার যে আমরা চাই, আমরা সরকারকেও বলেছি যে গেলে সমস্যা হবে না, অথবা আমরা তদন্ত করে দেখতে পারি যে সত্যি সমস্যা আছে কিনা, যেটা পাবন ভাই চেষ্টা করেছেন ওই সময়টা। তো এটা আমার কাছেও মনে হয় যে একটু, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ যারা খেলতে পারে নাই, যাদের কারণে খেলতে পারে না, আমি মনে করি এই তদন্ত কমিটি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই সংশ্লিষ্ট যারা ছিলেন সবাই প্যাথোলজিক্যাল লায়ার। বুলবুল ভাই প্যাথোলজিক্যাল লায়ার, ডক্টর আসিফ নজরুল প্যাথোলজিক্যাল লায়ার। তারা এক এক সময় এক এক কথা, যাকে যখন যেই মন খুশি করার কথা বলা প্রয়োজন সেগুলো তারা বলে যায়। আসিফ নজরুলের আমি আজকে না কালকে আমি একটা ইন্টারভিউ দেখলাম বিবিসি বাংলাতে, তিনি বলছেন যে আমি ক্রিকেটারদের সঙ্গে যে মিটিং হয়েছে আমি তাদেরকে বলেছি মন খুলে তোমরা কথা বলো। কেউ আমাদেরকে সেই ফিলিংটা দেয় নাই যে না আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে চাই, বরং তারা আমাদেরকে এই ফিলিং দিয়েছে যে না আমরা খেলতে যেতে চাই, কিন্তু ডিসিশন সরকার যেটা নেবে সেটাই। বাংলাদেশের কার ঘাড়ে কয়টা মাথা আছে যে গভর্নমেন্ট ওই সময়ের এগেনস্টে যে বলবে যে না আমরা খেলতে যেতে চাই। আমি একটা মানে অনলাইন প্ল্যাটফর্মের ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে আর দালাল বানাই না প্লেয়ারদের, যেদিন ডাকা হয়েছে, কারণ তার আগে তো সিদ্ধান্ত হয়ে গেছে, যেদিন প্লেয়াররা গেল মানে এর আগে তো সিদ্ধান্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি তাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখেন ওই সময়ের কথা না, আমি বলছি আজকের কথা। আজকে দাঁড়িয়েও ডক্টর আসিফ নজরুল বলছেন, তিনি ফিলিংটা দিচ্ছেন যে তিনি প্লেয়ারদের কোর্টে বলটা ঠেলে দিয়েছিলেন যে তোমরা মন খুলে কথা বলো। ভাই আপনারা ডিসিশন নিয়ে প্লেয়ারদেরকে ডেকেছেন, তা মন খুলে কি কথা বলবে তারা কি বলবে যে না ঠিক আছে আমরা খেলতে যেতে, আমরা যদি না খেলতে যেতে চাই পারি তাহলে হচ্ছে কি আমরা বিদ্রোহ করবো, বিপ্লব করবো? আপনার নিশ্চয়ই মনে আছে যে বিপিএল চলাকালীন সময় আমাদের টি-20 ক্যাপ্টেন লিটন দাস আমাদের প্রেস কনফারেন্সে এসেছিলেন। ঘটনাটা ঘটেছে হচ্ছে গিয়ে 3 তারিখে, 4 তারিখে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আর খেলবো না। লিটন প্রেস কনফারেন্সে এসেছিলাম আমার যতটুকু মনে পড়ে 20 তারিখ, তার মানে প্রায় হচ্ছে গিয়ে 16 দিন পরে।
লিটন বলেছেন আমরা কিছু জানি না, আমাদের সাথে আমি কোনো ছিলাম আলোচনা প্রেস করেন কনফারেন্স, উনি জিজ্ঞাসা করেছে আপনারা শিওর, উনি আমাদেরই জিজ্ঞাসা করছে আপনারা নিশ্চিত যে আমরা যাচ্ছি। এক্স্যাক্টলি। এভাবে বলেছেন। এবং তাকে যখন ওইটাও জিজ্ঞেস বলা হয়েছে যে না, আমার মনে আছে যে তাকে একটা প্রশ্ন করেছে যে একটা প্রশ্ন করি, চাইলে আপনি উত্তর নাও দিতে পারেন, সে বলেছেন যে না প্রশ্ন করেন না, দিব না, উত্তর দিব না। আমি বুঝি কি প্রশ্ন। যে টিমের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে প্রশ্ন নিতে ভয় পায়, তারা গিয়ে সরকারের ওই ডক্টর আসিম নজরুলকে বলবেন যে না, আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে চাই, যদি আমরা খেলতে না যেতে পারি তাহলে আমরা কি করব, বিদ্রোহ করব, বিপ্লব করব, প্রেস কনফারেন্স করব, ক্রিকেট খেলা ছেড়ে দিব, বললেই হবে। এবং এখনো তারা এটা বলে যাচ্ছেন, এটা এস্টাবলিশ করার চেষ্টা। আমি এই জন্য বলছি যে এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা যে আমরা খেলি নাই, আমি মনে করি এটা খুবই 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 সিরিয়াসলি। আর আমাদের যেহেতু ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সেটা বলেছেন যে একটা তদন্ত কমিটি করবেন, আমার দাবি, আমি একদম প্রথম থেকেই বলেছি যখন এই ঘটনা ঘটেছে, আমার প্রথম দাবি ছিল এবং আমি দাবি আমার এখনও রয়েছে, আমি বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাই। বাংলাদেশ কি কারণে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে, আই মিট বি রং, হইতে পারে যে বাংলাদেশ খেলার মতো অবস্থা ছিল না, তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে সেটা হচ্ছে কি আমাদেরকে ক্লিয়ার করে। অনেকে আমরা কথা বলে হয়তো ওইভাবে নেয় না, কিন্তু সাকিব নিজেও কিন্তু বলেছেন যে একটা প্লেয়ার বিশ্বকাপ খেলতে পারবে না, মানে সাকিব তো অনেক ওয়ার্ল্ড কাপ খেলেছে, খেলতে পারবে না, কারো প্রথম হতে পারতো, কারো শেষ হতে পারতো, যে ক্যাপ্টেন প্রথমবার যাচ্ছে, তো তাদের জন্য তো অনেক বড় একটা বিষয়। অবভিয়াসলি অনেক সবার জন্য, দেশের জন্য তো বড় একটা বিষয়, যে একটা সবার জন্য আমাদের বড় বিষয়। এখন প্রবলেমটা কি, ধরেন বড় বিষয়, কিন্তু আমরা যে একটা বড় বিষয়টা যেটা আমাদের হইলো না সেটাও আমরা বুঝি নাই। আমরা যে টি-20 বিশ্বকাপ খেলি নাই, এইটা আমাদেরকে একটা সেন্স অফ ভিক্টরি ফিলিংয়ের মধ্যে সবাইকে ফেলে দিয়েছে। আপনি বলেন তো যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে না, ডিসিশন নিয়েছে 4 তারিখে এবং ফাইনালি গিয়ে ডিসিশনটা হলো বোধহয় 24 না 26 তারিখে আমরা খেলবো না। তো তার মানে এই যে 20-22 দিন সময়, এই 22 দিন সময়ের মধ্যে কমন ফিলিং ছিল মানুষের যে খেলবো না, না খেলাটাই আমাদের জন্য ভালো। কমন ফিলিং, মেজরিটির ফিলিং ছিল। কেন এরকম ফিলিং হবে? কারণ এমন ফিলিংয়ের জায়গাটা তারা তৈরি করেছে, অনলাইনে তৈরি করেছে, তারা হচ্ছে কি যারা ভয়েস দিতে পারে তারা ওই ভয়েস দিয়ে তৈরি করেছে। ক্রিকেট বোর্ডের বিভিন্ন লোকজন আমাদের কানে কানে এসে পুন 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 করে কথা বলেছে, আমরা সেগুলো হচ্ছে মানুষের কাছে প্রচার করেছি, আমরাও মানুষের হাততালি পেতে চেয়েছি, আমরাও মানুষের মানে ভিউজের জন্য আমরা বলেছি অনেক কিছু। আমার নিজের কাছে খুবই প্রাউড লাগে যখন আমার মনে হয় যে আমি ওই সময় কে কী করেছে না করেছে সেটা আমার দায়িত্ব না, আমি এখানে মানে বিবেক হয়ে বসি নাই যে মিডিয়া বাংলাদেশের ওটা করেছে ওটা করেছে। আমি যেটা বলতে পারি যে আমি ওই সময় স্রোতের বিপরীতে গিয়ে আমার কাছে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলেছি যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত। নর্মাল ভাই শুধু এটাই না, যারা ফলো করেন, আপনার তো অনেক ফলোয়ার আছে, আপনি ফার্স্ট টু লাস্ট একটা এগ্রেসিভ মাইন্ডে ছিলেন যে আসলে দরকারই এটা আমাদের। হ্যাঁ, কারণ ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি সেন্স করতে পেরেছি। আমি কমেন্ট দেখেছি আপনার, এবং আপনি কন্টিনিউ করলেন কি হয়, মানে এত কমেন্ট, এত আগ্রাসী ছিল। নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। শুনেন, ভয় পান নাই, মানে না ভয় পাওয়া না পাওয়ার কোনো ইস্যু না। ইস্যু যেটা সেটা হচ্ছে গিয়ে যে আপনি কোনটাকে সত্য বলে মনে করছেন, আমি ওটাকে সত্য বলে মনে করেছি এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি সেন্স করতে পেরেছি এটা নট অনলি ক্রিকেট, এটা ক্রিকেটের ইস্যু না, এটা আরো অনেক বিগার ইস্যু। দেখেন, আমি এখনো আমার ওই স্ট্যান্ড আমি বলি, যখন মুস্তাফিজকে প্রথম বাদ দিল, ফার্স্ট রং মুভটা ইন্ডিয়া করেছে, দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল মুভ, দ্যাট ওয়াজ অলসো এ পলিটিক্যাল মুভ। ইন্ডিয়া তারা এটা করেছে। সেইটার প্রতিক্রিয়ায় যখন আমরা বললাম যে আমরা ভারতে খেলতে যাব না, কোনো অসুবিধা নেই, আমি শুরুতে আমি একটা বোল্ড স্ট্যান্ড নিলাম, আমি এটা করলাম, কিন্তু আপনি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলেন। আপনি এমন একটা জায়গায় চলে গেলেন যে আপনি নন নেগোসিয়েবল জায়গায় চলে গেলেন। আমরা কোনো কথা বলবো না, আমরা কোনো আলোচনা করবো না, আমরা দেখবো না, আমরা অন্য কোনো কিছু বিবেচনায় নিব না। আমাদের এখানে পাকিস্তান পিছন দিক থেকে আমাদের নাচাচ্ছেন, আমরাও নেচে যাব। আমরা শ্রীলঙ্কায় যে খেলতে চাই, শ্রীলঙ্কা আমাদের ভোট দিবে না, আমাদেরকে কেউ ভোট দিবে না। তো আমিনুল ইসলাম বুলবুল এতদিন নাকি আইসিসিতে ছিলেন, তিনি নাকি বিরাট বড় সংগঠক, তিনি পরবর্তীতে গিয়ে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করে ফেলছেন। ওই সময় কি করছেন? তো আমি বলছি যে এই প্রত্যেককে যে একটা ভ্রমের মধ্যে, একটা বিভ্রমের মধ্যে যে তারা রেখেছিল, আই সেন্সড ইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে। এবং এখন এটা তো আর আমার তো এটা বলার কোনো ইয়ে নেই, আমার প্যাটার্নটা এরকম যে আমার লাইফের জার্নালিজমে না, ধরেন আমার লাইফে অনেক কিছু অনেক ভুল আছে, কিন্তু আমি যেটা মনে করি যে এটা ঠিক, আমি ওটাতে স্ট্যান্ড করি একদম শেষ পর্যন্ত। ফলে আমার কাছে ওইটা মনে হয়েছে। এবং আপনি দেখেন যে বাংলাদেশ যেদিন ওয়ার্ল্ড কাপ খেলটা পারলো না, সেই দিন থেকে শুরু করে, এবং আমি এই কথাটাও আমার অনেক ভিডিওতে বলেছি, বাংলাদেশ যখন পারবে না, খেলবে না আমি নিশ্চিত, এরপর প্রতিদিন আমাদের পক্ষে এই মতবাদ যারা মনে করে বাংলাদেশ খেলতে না যাওয়াটা ভুল, এই পক্ষে হচ্ছে দল ভারী হতে থাকবে। ভারী হচ্ছে না, বলা হয়েছে এখন প্রতিদিন, এখনো এভরি পাসিং ডেতে এই দল ভারী হবে, হতেই থাকবে, কারণ যেটা সত্য সেটাকে আপনি তো ভাই কতদিন আমরা একেবারে শেষ দিকে আছি, দুইটা প্রশ্ন করবো। সেটা হচ্ছে তামিম, আমরা ক্রিকেটার তামিম, ক্যাপ্টেন তামিম,
অবসর নেওয়ার পর তামিমকে দেখেছি, এখন সভাপতি। মানে আপনি কি মনে করেন যে তার মধ্যে কোনো চেঞ্জ দরকার কি না? কারণ এটা তো অনেক বড় একটা দায়িত্ব। আপনিও শুরু থেকে দেখেছেন, হয়তো বা যখন অভিষেক হয়েছে তখন থেকেই আপনি দেখেছেন, কভার করেছেন। আপনার চোখে কি মনে হয় যে তার কি কি চেঞ্জ বা কোন জায়গাটা একটু কেয়ারফুল হলে ভালো হয়? আমি মনে করি যে তামিমের ক্রিকেটের প্রতি একটা পাগলা প্যাশন আছে ফ্যামিলিরও পুরো, মানে এটা এটা মানে আমি কাউকে খাটো করছি না বা বলছি না যে অন্যান্যদের কি প্যাশন নেই, আছে। কিন্তু তামিমের জিনিসটা হচ্ছে কি বাংলাদেশ ক্রিকেটের কোথায় কোন সমস্যাগুলো আছে সেই ক্ষেত্রে সে কি কাজ করতে চায়, সেটা যে বিসিবি সভাপতি সে হচ্ছে বা হবে এটা তো ধরেন গত এই 1 বছর 2 বছরের ফেনোমেনা। কিন্তু আমি আরও অনেক আগে থেকে বলছি, এগুলো নিয়ে আমরা অনেক অফ দ্য ফিল্ড ওর সাথে মানে অনেক আড্ডা অনেক কথাবার্তাতে সেই আলোচনার জায়গাটা হচ্ছে। ফলে সে বাংলাদেশ ক্রিকেটের ট্রু বেটারমেন্টটা চায় এবং সে সত্যি সত্যি একটা স্ট্রাকচার তৈরি করে দিয়ে যেতে চায় যেই জায়গাটা থেকে বাংলাদেশ ক্রিকেট বেনিফিটেড হবে ফ্রম মানে ফর এ লং লং টাইম। সংকটের যেটা জায়গা সেটা হচ্ছে গিয়ে যে ক্রিকেট বোর্ডে অনেক রকম এখানে ইন্টারেস্ট গ্রুপ থাকে। তামিম ইকবালকে এতদিন তাকে ফেস করতে হয়েছে ইন্টারেস্ট গ্রুপ বলতে ধরেন আমি যদি মোটা তাকে বলি তাহলে হচ্ছে গিয়ে 3টা জায়গা, একটা হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ড, একটা হচ্ছে গিয়ে ধরেন দর্শক, একটা হচ্ছে গিয়ে মিডিয়া। কিন্তু এখন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি যখন থাকবেন তখন তাকে কিন্তু এই মিডিয়াও ফেস করতে হবে, তার দর্শকদের হিসাবটাও তাদের মাথায় আছে, ক্রিকেট বোর্ডের তিনি এখন এটার পার্ট। রাইট। এবং এইখানটাতে ধরেন এখন আজকে এই অ্যাডক কমিটিতে যে 11 জন এসেছেন এবং বাকি যে 11 জন কিংবা 22 জন আসতে পারেন নাই অলরেডি, তারা অলরেডি তামিমের বিপক্ষে কাজ করছে। এটা কিন্তু তামিমের ঘরেরই লোক, তামিমের নিজেদেরই লোক। স্বাভাবিক যখন 25 জন বোর্ড ডিরেক্টর হবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদটাকে এই আসিফ আকবর, এম নাজমুল ইসলামের মতো এই কোড আন কোড নিকৃষ্ট জীবরা অনেক বেশি হচ্ছে আন্ডারমাইন করে দিয়েছেন, বাট স্টিল চেয়ারের মূল্যটা কমে গেছে, কমিয়ে দিয়েছেন তারা, কিন্তু স্টিল ইট ম্যাটার্স। ফলে যখন ওই ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদটা পেতে চাইবেন অনেকে, পাবেন তো 25 জন, আরো 25 জন পাবেন না যারা তামিমের খুব ঘনিষ্ঠ, আমি তামিমের কথাই বলছি বা তাদের এই প্যানেলের, আরো 50 জন পাবেন না যারা তামিমের ঘনিষ্ঠ। তাদেরকে ম্যানেজ করাটা তামিমের জন্য আমি মনে করি যে সবচেয়ে চ্যালেঞ্জিং হবে। এর বাইরে গিয়ে আমি মনে করি তামিম প্লেয়ারদের জন্য ফ্যান্টাস্টিক বোর্ড প্রেসিডেন্ট করবে। অনেকে বলে যে তামিমের সহসার সম্পর্ক ভালো না, তামিমের আমি বলছি শোনেন, আমি বলছি এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি তো জানি না সময় সেটা আমি আপনারা সবাই জানেন, না সাংবাদিকতা করেছেন, অনেকদিন ইন্টারভিউ করেছেন, ঠিক আছে, আপনার সাথেও ক্লোজ, আপনি সিঙ্গেল ইন্টারভিউ করেছেন, না ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি যে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি যে তামিম ইকবাল প্লেয়ারদের জন্য ফ্যান্টাস্টিক বোর্ড প্রেসিডেন্ট হবেন। প্লেয়ারদের এমন কোনো চাহিদা, এমন কোনো কিছু, এমন ফ্যাসিলিটিস এসে কোনো কিছু বাকি রাখবেন না তিনি। আমার ধারণা তামিম ইকবালের এখানে একটা সংকটের যে জায়গাটা তৈরি হবে সেটা আমি জানি না তিনি মিডিয়াটাকে কিভাবে হ্যান্ডেল করেন। অনেক সময় মিডিয়া হ্যান্ডলিংটা এটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তামিম ইকবালের বিপক্ষে না, এটা হচ্ছে গিয়ে লড়াইটা তামিমের সাথে না, লড়াইটা হচ্ছে গিয়ে মতবাদের লড়াই। ধরেন বুলবুল ভাইয়ের জন্য যে এখন সোশ্যাল মিডিয়ায় যারা লাফায় তাদের জন্য, তাদের যে বুলবুল ভাইয়ের জন্য অনেক ভালোবাসা আছে তা না, তাদের ভালোবাসা বুলবুল ভাইয়ের মতবাদের জন্য। ফলে তামিমকে ওই লড়াইটার মধ্যে সবসময় থাকতে হবে, সেইটা তিনি কিভাবে হ্যান্ডেল করেন ওইটা আমার কাছে মানে গুরুত্বপূর্ণ। কিন্তু আমি একটা জিনিস আমি বলি, আমি জানি না কতদিন থাকবেন, কীভাবে কী করবেন, কীভাবে থাকবেন না থাকবেন। পাপন ভাই যেরকম 12 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তামিম 12 বছর থাকলে কি হবে আমি বলছি না, কিন্তু তামিম যদি নেক্সট বোর্ড ইলেকশন করেন এবং 4 বছর যদি তিনি থাকেন, অনেক কিছুতে হতে পারে, অনেক ভেরিয়েবলস আছে, কিন্তু 4 বছর যদি তিনি থাকেন, আমার ধারণা বাংলাদেশ ক্রিকেট একটা স্ট্রং ভিত্তির উপরে তিনি দিয়ে যেতে পারবেন। স্ট্রং, কারণ এই ক্রিকেট থেকে, ক্রিকেট বোর্ড থেকে তামিম ইকবালের কিচ্ছু পাওয়ার নাই। তামিমের শুধুমাত্র রেপুটেশন খারাপ হওয়া ছাড়া আর কিচ্ছু পাওয়ার নাই। ক্রিকেটার তামিম ইকবালকে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল ছাপিয়ে যেতে পারবেন না, পারবেনই না, কারণ ক্রিকেটার তামিম ইকবালের হাইট এতটা, যেইটা হবে বরং এই যে নানান রকম গ্রুপ তার বিপক্ষে থেকে তার বরং এই জায়গাটাকে আরও অনেক তার রেপুটেশনটা হ্যাম্পার করতে পারে। সেই জন্য তিনি যদি 4 বছর থাকতে পারেন, কাজ করতে পারেন, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট একটা খুবই স্ট্রং একটা ফাউন্ডেশন পেয়ে যাবে, যেইটার ফল তামিম 4 বছর পর যদি আর কন্টিনিউ না করেন সেটা তামিম দেখবেন না, কিন্তু ওইটার রেজাল্টটা বাংলাদেশ ক্রিকেট পাবে আমি এক্সপেক্ট করি। লাস্ট প্রশ্ন, মানে 11-13 বছর অনেক সিদ্ধান্ত হয়েছে, কোচ নিয়োগ হয়েছে, দেশি কোচ নিয়োগ হয়েছে, কোচদের মধ্যে অনেক বৈষম্য তৈরি হয়েছে, কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যে চেঞ্জ এসেছে, দলে চেঞ্জ এসেছে, ক্যাপ্টেন্সি চেঞ্জ এসেছে। আমি অনেক নিউজ করেছি, মানে দলে নেওয়া না নেওয়া অনেক কিছু করার।
এই বোর্ডের মানে আগের বোর্ড তো আর ব্যাক করবে না, মানে অ্যাডহক কমিটি, এরপর নতুন বোর্ড, আপনার কি মনে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপের চিন্তাতে এইগুলোতে কোনো পরিবর্তন আসার দরকার আছে? মানে তামিমের কি এই পরিবর্তনগুলো করার দরকার আছে নাকি ঠিক আছে মোটামুটি? আমার মনে হয় না যে তামিম খুব বড় পরিবর্তন করবে। আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না। উচিত হবে কি আপনি যদি পরামর্শের কথা বলা হয়, না, না, আপনার না। সেন্সে পরামর্শ না, আপনি কি মনে করেন, কি ফিল করেন, কি আন্ডারস্ট্যান্ডিং আপনার? আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনি যদি 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বলেন, সেটা আমরা খুব ক্লোজ, রাইট। এবং আপনি যদি আমার ক্যাপ্টেন্সির কথা বলেন, সেখানে মিরাজকে মাত্র ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে, মানে বছর এক্সটেন্ড করা হয়েছে, 1 বছরের পরে এক্সটেন্ড করা হয়েছে যে না নেক্সট 1 বছর পর্যন্ত থাকবে। আমাদের কোচিং স্টাফের কথা যদি বলেন, সেইখানটাতে ধরেন হচ্ছে কি আমাদের হেড কোচ ফিল সিমন্সের কথাটা, যে ঠিক আছে তিনি আছেন। সো মেজর যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে কোনো চেঞ্জ আনা উচিত না বলে আমি মনে করি, এবং আমি সেন্স করতে পারি যে তামিম সেই চেঞ্জগুলো করবেন না। মানে আছে না, আপনার লাইকিংস ডিসলাইকিংস আপনার থাকতেই পারে, কিন্তু জিনিসটা এরকম যে না ঠিক আছে আমি এখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছি, ফলে তুমি আর ক্যাপ্টেন থাকবে না, ফলে তুমি কোচ আগে থাকবে board না, এ রাখবো না আমি। এইগুলা তামিম করবেন না। এবং আমি আপনাদেরকে বলে রাখছি, তামিম অনেক জায়গায় তামিম ফেইলিওর হতে পারেন, কিন্তু মানে ওই প্রো আক্রোশ প্লেয়ার বা হ্যাঁ। না প্রো ক্রিকেটার, প্রো প্লেয়ার বোর্ড প্রেসিডেন্ট তামিম হবেন বলে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, যে ক্রিকেটারদের কোনো রকম কোনো ফ্যাসিলিটিস এইটা কিন্তু কিন্তু অনেক ছিলেন, এটা আমাদের অস্বীকার করলে হবে না। পাপন ভাইয়ের কাছে ক্রিকেটাররা চেয়েছেন এবং পান নাই, এমন কোনো ঘটনা নেই। ব্যক্তিগত কিছু তো চেয়েছেন, মানে ব্যক্তিগত না, আপনার ব্যক্তিগত সেটা তো রয়েছেই, কিন্তু একই সঙ্গে ধরেন পাপন ভাই বেতন বাড়ায় দেন, পাপন ভাই বোনাস দেন, পাপন ভাই আমরা এটা জিতছি, আমাদের পাপন ভাই কোনোদিন না করেন নাই, বা কোনোদিন পাপন ভাই এটা নিয়ে আলাদা করেন। হ্যাঁ, আর আপনি বলতে পারেন পাপন ভাই এটা করছে তার নিজের এক্সপোজারের জন্য, টু সাম এক্সটেন্ট ট্রু, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দিয়েছেন তো। সো আমি মনে করি যে তামিম ইকবালও প্রো প্লেয়ার, তিনি বিসিবি প্রেসিডেন্ট হবেন, এবং সেইটা শুধু ন্যাশনাল টিমের কথা আমি বলছি না, সেটা আমি বলছি আন্ডার-19, আমি বলছি ধরেন ওমেন্স টিম, আমি বলছি যে আমাদের ক্রিকেট ডেভেলপমেন্ট, আমি বলছি ধরেন আমাদের মাঠগুলো তৈরি করা, আমি বলছি ধরেন হচ্ছে আমাদের ভালো উইকেট তৈরি করা, এইগুলো করবেন। কিন্তু অন্যান্য জায়গা কিভাবে তিনি সামাল দেবেন, স্পেশালি যেটা আমার বারবার মনে হয় সেটা হচ্ছে কি যে তার নিজের টিমের মধ্যে যাদেরকে যথেষ্ট পরিমাণে তারা মূল্যায়িত হয়েছেন বলে তারা মনে করবেন না, কেউ বোর্ডে আসতে পারবেন না, কেউ বোর্ড ডিরেক্টর হতে পারবেন না, কেউ কমিটিতে আসতে পারবেন না, তাদেরকে আসলে তামিম কীভাবে সামাল দেন, স্পেশালি যখন আমরা একটা দেখতে পাচ্ছি যেখানে রাজনীতির একটা বড় খেলা চলছে এবং সামনেও সেটা চলবে, ওইটা আমার একটা বড় কনসার্ন আছে। বাট আই জাস্ট হোপ, আমার এখন সবচেয়ে বড় আশা এই বোর্ডের কাছ থেকে ভাই যত দ্রুত সম্ভব, আমি তো বললাম যে ভালো নির্বাচন, এবং আমি বললাম যে আমি যদি চাইতাম যে এই আজকের যে বোর্ড মিটিংটা যে করছে, আমরা বলছি এখানেও যে ভাই ইলেকশন কবে, কিভাবে কি করা যায়, দরকার আমি 7 দিনের মধ্যে ইলেকশন হবো, তারপরেই হচ্ছে কি আমরা বড় এক্সপেকটেশন তাদের উপরে আমরা দেব না। নোমান ভাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ক্যাম্পাস টাইমসের মাঠের আড্ডাতে আজকে এই পর্যন্তই ছিল। আমরা আশা করি নোমান ভাই যেটা বললেন যে অনেক কিছু হয়েছে গেল 1.5 বছর থেকে 20 মাস, অনেক কিছু হয়েছে যার ইম্প্যাক্ট থাকবে, দ্রুত সব চেঞ্জ হবে না। তবে আমরা আশা করি যে তামিম ইকবাল যে অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন, ভালো নির্বাচন দিবেন, ক্রিকেটটা সঠিক পথে থাকবে এবং ক্রিকেটটা আবারও আগের মতো সব জায়গায় ছড়িয়ে যাবে এবং সবাইকে আনন্দ দেওয়ার কাজ করবে, এবং সবাই বলতে পারবে যে বাংলাদেশ ক্রিকেটটা একসময় গর্ব করে মানুষ বলেছে যে ক্রিকেট আমাদের গর্বের জায়গা, সেটা আবারও ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে।